রাষ্ট্রপতি বাসায় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে শহরের খমরপট্টি এলাকায় বাসভবনে শত শত মানুষ প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা বাসার মালামাল লুট করে নিয়ে যায়। হায় আল্লাহ, এ কি অবস্থা সৃষ্টি হলো! আমি করজোড়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি যে আপনারা যে এত। রাষ্ট্রপতি শারীরিক অক্ষমতার জন্য নিজেই সরে যাবেন এবং বিদেশে চলে যাবেন। সংবিধানের প্রথম পরিচ্ছেদের 48 থেকে 54 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে নিয়ে বলা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি নিয়োগ, তার অভিশংসন এবং তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে কি করতে হবে। এটা কি প্রধানমন্ত্রীর বাসা নাকি লেডি মাফিয়ার বাসা? আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত রাজনীতি করার অধিকার রাখে কিনা? মূলত আন্দোলনটি করেছে জামায়াত শিবির। এই যে শিবির যে আন্দোলন করেছে, এই উপলক্ষটা খুঁজে পেয়েছে যখন জানা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারী শিবির, সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয়, এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন। কি সেই সুখবর? 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। এই বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তার একটি টাইম ফ্রেম উল্লেখ করেছেন। আওয়ামী লীগ 10 বছরের জন্য মোস্ট প্রবাবলি নিষিদ্ধ হতে যাচ্ছে রাজনীতি থেকে। এখান থেকে মানে সাথ দেওয়ার সুযোগ কাহারও নেই, কারণ আওয়ামী লীগ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা গণহত্যা দুটো থেকে একটি কনফার্ম, এটা অলরেডি ওয়েল প্রুভ। দর্শক, এবার আমছালা সবই হারালো রাষ্ট্রপতি। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সব মহল থেকে কিন্তু একটি আলোচনা বা সমালোচনা হচ্ছিল যে কেন রাষ্ট্রপতি পদত্যাগ করলো না, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই রাষ্ট্রপতিকে সাথে নিয়ে ইন্ডিয়াতে বা ভারতে চলে গেল না। দর্শক, তো হঠাৎ করে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ঠিক কি ঘটেছে যে কারণে তিনি আমছালা সবই হারালেন, সেটি আশা করছি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, বিদ্যুৎকে কেন্দ্র করে বা বিদ্যুতের দেনা পাওনাকে কেন্দ্র করে ভারত এবং রাশিয়া যখন বাংলাদেশকে চাপ দিয়েই চলেছে বা অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়েই চলেছে, ঠিক তখনই সুসংবাদ দিয়েছে চীন। দর্শক, চীনের এই সুসংবাদটি বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে উঁচু পর্যায়ের যারা ব্যক্তি রয়েছেন তাদেরকেও আশা জাগাবে। দর্শক, তারা ঠিক কি সুসংবাদ দিয়েছে সেটিও আপনারা একটু পরেই জানবেন। এমনকি দর্শক, সরকার পতনের বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে জামাত শিবির। দর্শক, ঠিক এমনই ধারণা করছে বাংলাদেশের জনগণ। কিন্তু দর্শক, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এর কি আসলেই সত্যি যে জামাত শিবিরের কারণেই সরকারের পতন হয়েছে? দর্শক, সেটিও আশা করছি আজকে নিউজটি দেখলেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তার একটি টাইম ফ্রেম উল্লেখ করেছেন। এবং অবশ্যই এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, অনেক তর্ক বিতর্ক এর মধ্যে শুরু হয়েছে। নির্বাচন কবে দিতে হবে, কবে নাগাদ নির্বাচনের টাইম ফ্রেম বা রূপরেখা সরকারের পক্ষ থেকে আসতে পারে তা নিয়ে নানান ধরনের কৌতূহল রয়েছে। তার মধ্য দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে এই নির্বাচন হওয়া উচিত এবং তিনি যে কোনো মূল্যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন, যে কোনো মূল্যে। আমরা তো জানি যে বর্তমান সরকার যদি কোনোভাবে ফেল করে তাহলে বাংলাদেশকে অনেক বেশি খেসার দিতে হবে এবং সেই জায়গা থেকে সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামান তারই সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেছেন রয়টার্সকে। তিনি বলেছেন যে আগামী 18 মাস বা 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার জন্য তিনি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার প্রশ্নে তিনি বলেছেন, আমি তার পাশে থাকব, তাতে যা হয় হোক। তার এই যে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রত্যয়, এটি কিন্তু অনেক বড় তাৎপর্যপূর্ণ। এবং তিনি একথাও বলেছেন যে
এই জন্যই তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। মিশনের মধ্যে তো অনেক কিছু রয়েছে, শুধু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা তো না, এবং সংস্কারের জন্য কয়েকটি কমিশন করা হয়েছে। সেই কমিশনদের কাজের একটি পরিধি এর মধ্যে ঘোষণা করা হয়েছে, তারা অক্টোবর থেকে কাজ করবে। এর পাশাপাশি আরো অনেক বিষয় সংস্কারের জন্য আরো কয়েকটি কমিশন গঠিত হতে পারে, সে বিষয়ে আমরা জানি। তো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে জেনারেল ওয়াকারুজ্জামান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তুলে এনেছে রয়টার্স লিখছে, আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ানোর কথা কেন তিনি বলেছেন? তার পাশে থাকার জন্যই তো শেখ হাসিনা অনেক আগে থেকে এই ছক কষে টাইম ফ্রেম বিবেচনা করে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়োগ দিয়েছিলেন, এবং তিনি তার আত্মীয়, সে কথা আমরা জানি। শেখ হাসিনা সবকিছু বিবেচনা নিয়েই তাকে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছিলেন একটি বিশেষ সময়। কিন্তু আমরা দেখলাম যে দেশের কথা চিন্তা করে দেশকে আরো রক্তাক্ত অবস্থা থেকে টেনে তুলতে তিনি একটি ভয়ঙ্কর দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা যে আস্থা তার উপর ছিল সেটিতে তিনি আর থাকতে চাননি। এবং রয়টার্স বলছে যে এতে 15 বছর ক্ষমতায় থাকার পর বর্ষিয়ান রাজনীতিবিদ শেখ হাসিনার পরিণতি নির্ধারণ হয়ে যায়। অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান যে সিদ্ধান্তটি নেন তার পরপরই তার পরিণতি নির্ধারণ হয়ে যায়, তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সোমবারই এই সাক্ষাৎকারটি সেনাপ্রধান দিয়েছেন রয়টার্সকে। সেখানে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তার বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী রাজনৈতিক প্রভাবমুক্ত করার রূপরেখার উপরে গুরুত্ব দিচ্ছেন তিনি, এবং ডক্টর ইউনূসের পাশে থাকার জন্য যে কোনো অবস্থায় পাশে থাকার জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত, সে কথা আবারও মনে করিয়ে দেন। এবং তিনি বলেছেন যে এই সরকারের যে মিশন বা ডক্টর ইউনূসের যে মিশন সেটি সম্পূর্ণ হওয়া না পর্যন্ত তিনি পাশে থাকবেন। রাষ্ট্রপতিদের বাসায় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে শহরের খমরপট্টি এলাকায় বাসভবনে শত শত মানুষ প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা বাসার মালামাল লুট করে নিয়ে যায়। ভাঙচুর চালানো হয় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রে। পরে বাসার উঠানে আসবাবপত্র এনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জুলাই গণহত্যার জন্য 10 বছরের জন্য আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বাহিরে থাকতে হতে পারে, এবং 10 বছরের জন্য যে কোনো রাজনৈতিক দল এরকম গণহত্যা যদি কখনো করে তারা রাজনীতিতে নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে আজকে কয়েকটি পত্রিকা মন্তব্য করেছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকাতে আজকে যে হেডলাইন করেছে এবং যা বলেছে। দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই ডক্টর আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত জুলাই গণহত্যা জনগণ নিজ চোখে দেখেছেন। একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় মেতেছিলেন। আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, শত হতাশা থাক, যত ক্ষোভ থাক, এই খুনের বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসায় বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। বাংলাদেশের সুবিচার নিশ্চিত করার জন্য এই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে তা বিশ্বব্যাপী দেখেছে এবং বিশ্বব্যাপী মানসম্পন্ন একটি বিচার ব্যবস্থাই করতে চান। সোমবার 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, অতীতে দেখেছি এদেশের বিচার নামে কোন ধরনের অবিচার হয়েছে। এদেশে বিচার নামে কোন ধরনের অবিচার হয়েছে তিনি কিন্তু টেনে এনেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু রাজনীতিবিদদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিচারের নামে প্রহসন করে। তাই তারা আন্তর্জাতিক মানের রিয়েল একটা নিশ্চিত বিচার করতে চান। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুল আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রসিকিউটর ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে, ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। এখন আসলে বোর্ড ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা মানে এখানে শক্তিশালী বিচারক নিয়োগ দেওয়া। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করব। দেশের বিজ্ঞ
বিশেষজ্ঞ যারা আইনের উপরে আছেন, পণ্ডিত আছেন, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবনা ও খসড়া সংশোধনীয় উপস্থাপন করেন। এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গরা এবং ট্রাইব্যুনালের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও এখানে ছিলেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের নাম এখানে এসেছে, এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এসেছে। প্রিয় দর্শক, এখানে যেই কথাটা উনি বলার চেষ্টা করেছেন, এবং এটা শুধু ইত্তেফাক নয়, প্রথম আলো এবং অন্যান্য পত্রিকাতে আমি যা দেখেছি সেখানে কিন্তু অনেকটাই উল্লেখ করেছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে সেই দলগুলা যারা ওই রকম সরাসরি অপরাধে জড়িত হবে। তাই লেটেস্ট 2024 সালে মানুষ হত্যার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত, তার ছোট ভাই জাতীয় পার্টিও কিছুটা হলেও জড়িত। তাই আমরা দেখব যে ট্রাইব্যুনাল কি আইন করে এবং কোন আইন পাশ করে এবং জাতির সামনে তারা তুলে ধরে। আমরা আশা করি বাংলাদেশের 2024 সালের গণহত্যার ন্যায় বিচার পাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছ থেকে। ঢাকা ভার্সিটির শিবিরের সভাপতি প্রকাশ্যে এসেছেন। দুদিন ধরে এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, আলোচনা আছে। আমরা কিভাবে দেখব তার এই প্রকাশ্যে আসার ব্যাপারটা? ওনার নাম হচ্ছে সাদিক কায়েম। সাদিক কায়েম হচ্ছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল তাদের সমন্বয়ক ছিলেন। অবশ্য সমন্বয়ক নিয়ে এখন অনেক ফান হচ্ছে। 150-60 জন ছিলেন, এর মধ্যে এখন কেন্দ্রীয় সমন্বয়ক ধরনের একটা কথাবার্তা হচ্ছে। কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে আবার কেউ খুব প্রমিনেন্ট ছিলেন, সাদিক কায়েম তাদের মধ্যে খুব প্রমিনেন্টদের একজন। এবং আমরা বহু সময় আমাদের এখন যে দুজন উপদেষ্টা আছে, বাকি যে দুজন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছেন, 2 সমন্বয়ক, তাদের সাথে সংবাদ সম্মেলনে প্রচুর সাদিক কায়েমকে দেখা গেছে। সুতরাং আমরা ধরে নিতে পারি তিনি কেন্দ্রীয়দের মধ্যে আবার কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। তো উনি ওনার পরিচয় প্রকাশ করেছেন যে উনি ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের সভাপতি। আমি ভুল না করলে গতকালও আরেকজন তার পরিচয় জানান দিয়েছেন। সমালোচনা এটা হচ্ছে যে তারা তাদের পরিচয় ডিসগাইজ করে এই যে লুকিয়ে ছিল মুভমেন্টের মধ্যে, এই লুকিয়ে থাকাটাকে অনেকে এক ধরনের মুনাফেকি বলছেন, শব্দটা ব্যবহার করতে দেখেছি আমি কাউকে। কারণ আপনি পরিচয় ডিসগাইজ করছেন এবং ছাত্রলীগের সাথে তাদের যোগাযোগ ছিল বা ছাত্রলীগের পার্ট হিসেবে তারা ছিলেন, এরকম বলা হচ্ছে। সো আপনি মুনাফিকি করেছেন, এরকম এক ধরনের পারসেপশন কারো মধ্যে আছে। আমি খেয়াল করলাম বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানে এই মুভমেন্টের একজন সমন্বয়ক বলছেন যে এই মুভমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন ছিল, বাম সংগঠনগুলোর ছিল, বিএনপি ছাত্র দলের ছিল, কিন্তু কেউ ওখানে তার ওই আইডেন্টিটি ব্যবহার করেনি, কিন্তু কেউ ডিসগাইজ করেনি নিজকে, ডিসগাইজ না করে তারা কাজটা করেছে। আমি সাদিক কায়েমদের বলছি কারণ উনি ছাড়াও আমরা ধারণা করতে পারি আরো অনেক ছাত্র শিবির বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হয়ে, ছাত্র দল হয়ে বা অন্য কোনো দল হয়ে তারা তাদের রাজনীতি করার চেষ্টা করেছেন ডিসগাইজ নিয়ে। এটাকে আমি খুব খারাপ কিছু মনে করছি না, বাধ্যবাধকতা আসলে তৈরি হয়েছিল। আমরা খেয়াল করব ছাত্র শিবির, জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ হয়নি, তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। নিবন্ধন বাতিল হবার কারণে তারা তাদের মার্কা নিয়ে নির্বাচন করতে পারেনি। তারা 2018 সালেও 24-25 জন নমিনেশন পেয়েছিলেন, তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে গিয়েছিলেন। কিন্তু তারা একটা বৈধ রাজনৈতিক দল তখন পর্যন্ত বা আজ পর্যন্ত, শেষ মুহূর্তে এসে শেখ হাসিনা এই জুলাই অভ্যুত্থানের সময় তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। এর আগ পর্যন্ত তারা বৈধ রাজনৈতিক দল হিসাবে তো সব রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারার কথা ছিল, কিন্তু সেটা চালাতে পারেননি। তারা চালাতে পারেননি, ফলে যেটা হয়েছে এই ধরনের ডিসগাইজ হয়তো দরকার ছিল। আমরা দেখেছি বহু সময়, মানে দীর্ঘ সময় জামাতের অফিস, শিবিরের বিভিন্ন, কিন্তু ঢাকা না, বিভিন্ন এলাকায় জামাতের অফিস বন্ধ ছিল। মাঝে মাঝেই একটা ঘর থেকে কয়েকজনকে ধরে নিয়ে আসতো গোপন বৈঠকের সময়। গোপন হতে হবে কেন? বৈঠক তো রাস্তায় হবে না, গোপন হবে। তারা তাদের মতো করে দলীয় বৈঠকও করতে পারবেন না। আমার মনে পড়ে একবার বুয়েটের বেশ কিছু স্টুডেন্ট করে একটা হাওড়ে বেড়াতে গিয়েছিলেন, সম্ভবত শিবির করতেন তারা, করতেন বিষয় তাদেরকে শিবির ট্যাগ দিয়ে ধরে আনা হয় এবং তাদেরকে নিয়ে অনেক হয়রানি হয়েছিল। সুতরাং তারা ট্রুলি প্রচন্ড হয়রানির মধ্যে ছিলেন। কেউ প্রশ্ন করতেই পারেন যে বিএনপিও তীব্র হয়রানির মধ্যে ছিল। বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা প্রচুর মাশুল দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি, দেখি, জেলে গেছেন, মামলা খেয়েছেন, আহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেক কিছু এখনো কোর্টের বারান্দায় ঘুরছেন, বছরের পর বছর ঘুরেছেন, কিন্তু তারা তাদের আইডেন্টিটি ডিসগাইজ করে ছাত্রলীগ হয়ে করেননি। শিবির হয়তো তাদের জায়গা থেকে এটা বলতে পারেন। অবশ্য আরেকটা কারণও আছে, আমি সেই জায়গায় আসবো, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ছাত্র শিবির থাকা নিয়ে। এটা গেল একটা দিক, আমি তাদের এটাকে প্রবলেমের জায়গা দেখি না। কিন্তু শিবিরকে যে প্রকাশ্যে আসছেন, বর্তমান ব্যবস্থায় প্রকাশ্যে আসাটাকে আমরা কিভাবে দেখবো, কি দেখা উচিত, কি বলা উচিত, আমরা শিবিরের কাছে, জামায়াতের কাছে আসলে কি চাইবো, সেটা নিয়ে কথা। মানে সারা পৃথিবীতে বিভিন্ন রকম রাজনৈতিক দল থাকে, একটা অতি ডান অতি বাম থাকে, সেন্টার থাকে, সেন্টার লেফট থাকে, সেন্টার রাইট থাকে, এরকম নানা রকম রাজনৈতিক দল থাকে। ভারতে বিজেপি আছে, যারা হিন্দু, তাদের ধর্মীয় আইডেন্টিটিকে ব্যবহার করে রাজনীতি করে। বাংলাদেশে জামাতের একটা দল থাকতেই পারে বিজেপির সাথে একটা জায়গায় তুলনীয়। আমি কিন্তু কখনোই বলছি না জামায়াত বা শিবির বিজেপির মতো, একটা জায়গায় তাও সিরিয়াস মানে
ডিফারেন্স আছে, সেটা হলো বিজেপি তার হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে অন্য সব ধর্মকে আদর করে ফেলছে, বিশেষ করে মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। খ্রিস্টান, অন্যান্য ধর্ম, এমনকি হিন্দুদের মধ্যে যারা দলিত আছে তাদেরকেও তারা তাদের পার্ট করছে না। জামাত শিবিরকে আমরা প্রকাশ্য তাদের রাজনীতির রেটরিকে কখনো সংখ্যালঘুদের প্রতি, অন্য ধর্মের মানুষের প্রতি কোন রকম কোনো ঘৃণা ছড়াতে দেখিনি। সুতরাং আমি ওটা তুলনা করছি না, তুলনা করছি দুজনেই আইডেন্টিটি, ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স করেন। সুতরাং বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক দল থাকতে পারে, এবং যতদিন তারা আমাদের সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থাকে মেনে নিয়ে রাজনীতি করবেন এবং কোন রকম ক্রাইম করবেন না, ক্রাইম করলে সেটা শাস্তি হবে, কিন্তু তারা এটা যদি মেনে রাজনীতি করেন, they've got every right to do that। এবং সেটা করে যদি তারা মানুষের সাথে যথেষ্ট পরিমাণ কানেক্টেড হয়ে নির্বাচিত হয়ে দেশে সরকার গঠন করেন, ফাইন। ওনারা একবার বিএনপির সাথে জোট গঠন করে মন্ত্রী হয়েছিলেন, অনেক সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের, সেভাবে হোক, অথবা তারা যদি কখনো পুরো এককভাবে মানুষকে মুগ্ধ করে ভোট পেয়ে সরকার গঠন করবেন, কোনো সমস্যার কিছু নাই। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর বকেয়া অর্থ পরিশোধে বিদেশি চাপের মুখে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয়, এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন। কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গেল 27 আগস্ট বিদ্যুৎ বিক্রির পাওনা $800 মিলিয়ন দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছিল ভারতের গৌতম আদানি। এর ঠিক কয়েকদিনের মাথায় প্রকল্প ঋণের $630 মিলিয়ন পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয় রাশিয়াও। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখনো দেশের অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এর মধ্যে বাংলাদেশের উপর বিদেশিদের বকেয়া অর্থ পরিশোধের চাপ যেন মড়ার উপর খাড়ার ঘা। তবে ভারত রাশিয়ার চাপ আর রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেইজিং। সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 1 ডিসেম্বর 2024-এ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। জানা গেছে, ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্য মূল্য শুল্ক হারের অধীন হবে। এর আগে 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। 2022 সালে 97% বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত। 2020 অর্থ বছরে চীন 2.4 ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র 0.05%। সুতরাং এই তথ্য থেকে বলা যায়, চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এমি রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের 1% যদি বাংলাদেশ থেকে যায়, তাহলে বাংলাদেশ বছরে $25 বিলিয়ন উপার্জন করতে পারবে। 2022-23 অর্থ বছরে চীন থেকে $18.6 বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় $676 মিলিয়ন পণ্য। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে বা ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।